ভাবুন তো, বিষ যদি বাইরে থেকে আসে আমরা তা থেকে বাঁচতে পারি, কিন্তু যদি সেই বিষ আমাদের বাড়ির চার দেওয়ালের ভেতরেই লুকিয়ে থাকে, যখন সেই বিষ ঘনিষ্ঠতার ছদ্মবেশে আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দিতে শুরু করে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাইরের শত্রু সামনে থেকে আক্রমণ করে, কিন্তু ঘরোয়া শত্রু আপনার আত্মা, আপনার আত্মবিশ্বাস এবং আপনার স্বপ্নকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো যখন আপনার আপনজনেরা পর হয়ে যায়। বাইরের কেউ আপনাকে আঘাত করলে আপনি তা সহ্য করতে পারেন, কিন্তু যখন আপনার কাছের কেউ আপনাকে অপমান করে, বিদ্রূপ করে বা আপনার কঠোর পরিশ্রম নিয়ে উপহাস করে, সেই আঘাত সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। আচার্য চাণক্য বলেছেন যে একজন অভ্যন্তরীণ শত্রু একজন বাহ্যিক শত্রুর চেয়ে ১০০ গুণ বেশি বিপজ্জনক, কারণ বাহ্যিক শত্রু আপনার ধন সম্পদ ও ক্ষমতার ওপর আক্রমণ করে, কিন্তু ঘরোয়া শত্রু আপনার আবেগের ওপর আক্রমণ করে। আর যখন আবেগ চূর্ণবিচূর্ণ হয়ে যায়, তখন একজন মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। ঘরোয়া শত্রু কেমন হয়? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঘরোয়া শত্রু কখনো সরাসরি শত্রুর রূপে আবির্ভূত হয় না, তারা মুখোশ পরে থাকে। কখনো আত্মীয় হিসেবে, কখনো ভাই হিসেবে, কখনো বন্ধু হিসেবে, কখনো খুব কাছের মানুষ হিসেবে সে তোমার জীবনে বাস করে। সে হাসে, তোমার সাথে বসে, এমনকি তোমার সাথে খায়ও, কিন্তু মনের গভীরে সে চায় তুমি পড়ে যাও, ভেঙে পড়ো এবং ব্যর্থ হও। তোমার স্বপ্ন নিয়ে উপহাস করা, তোমার কঠোর পরিশ্রমকে অকেজো বলা, অন্যদের সামনে তোমার সম্মান ক্ষুণ্ণ করা, এই সবই তার অস্ত্র। আর তুমি কি জানো সবচেয়ে বড় খেলাটা কি? সে জানে যে তুমি তার সাথে লড়াই করবে না, কারণ সে তোমারই আপন। তুমি ভাবো, ছেড়ে দাও, সে তো আমাদেরই আপন, লড়াই করে কী লাভ? কিন্তু সে তোমার সেই নীরবতাকেই তোমার দুর্বলতা হিসেবে বোঝে। চাণক্য নীতি ১, নীরবতার শক্তি। চাণক্য বলে থাকেন, নীরবতাই শ্রেষ্ঠ অস্ত্র। যে যুদ্ধ না করেই জয়ী হয় সেই প্রকৃত বিজয়ী। যখন কোনো পারিবারিক শত্রু আপনাকে অপমান করে, আপনার স্বপ্ন নিয়ে বিদ্রূপ করে বা আপনার কঠোর পরিশ্রম নিয়ে উপহাস করে, তখন প্রথম পদক্ষেপ হলো নীরব থাকা। কিন্তু মনে রাখবেন, নীরবতার অর্থ ভয় নয়, এর অর্থ কৌশল। নীরবতা আপনাকে দুটি সুবিধা দেয়: ১, অপর ব্যক্তিটি তার সমস্ত কৌশল প্রকাশ্যেই প্রয়োগ করে। ২, আপনি শান্ত মনে তাদের আসল স্বরূপ বুঝতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন কোনো আত্মীয় বলল যে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তুমি কিছুই করতে পারবে না। আপনি যদি পাল্টা জবাব দেন বা রেগে যান, তবে তারা কেবল আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আপনি যদি নীরব থাকেন এবং মনে মনে সংকল্প করেন যে আপনি আপনার সাফল্য দিয়ে এর জবাব দেবেন, তবে সেই নীরবতাই আপনার ঢাল হয়ে দাঁড়ায়। নীরবতা আপনাকে ভাবার সময় দেয়। নীরবতা অপর ব্যক্তিকে বিভ্রান্ত করে। নীরবতা ধৈর্য তৈরি করে। চাণক্য বলেন যে নীরবতা হলো সেই প্রাচীর যা আপনার মনকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। চাণক্য নীতি নম্বর ২, আপনার আবেগকে শক্তিশালী করুন। পারিবারিক শত্রু প্রথমে আপনার আবেগের ওপর আক্রমণ করে। তারা আপনাকে আক্রমণ করে যাতে আপনি দুঃখ পান, কাঁদেন এবং হাল ছেড়ে দেন। কিন্তু চাণক্য বলেন যে যে নিজের আবেগকে জয় করেছে তাকে কেউ পরাজিত করতে পারে না। আপনাকে আপনার আবেগকে এতটাই শক্তিশালী করতে হবে যে কোনো বিদ্রূপ, কোনো অপমান, কোনো কথাই আপনার হৃদয়কে ভাঙতে পারবে না। কিভাবে? প্রথমত, নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন: আমি অন্য কাউকে আমার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতে দেব না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি সক্ষম, আমি এটা করতে পারব। যখন কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করবে, তখন ভাবুন, এটা তাদের দুর্বলতা, আমার নয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ভাই বলে তোমার স্বপ্নগুলো কখনোই সত্যি হবে না, তাহলে আপনার রাগ করার দরকার নেই। শুধু ভাবুন, আমি এই কথাগুলোকে আমার কঠোর পরিশ্রমের আগুনে পরিণত করব। মনে রাখবেন, আবেগকে শক্তিশালী করার অর্থ হল অপমানকে শক্তিতে পরিণত করা। চাণক্যের তৃতীয় নীতি, আপনার অগ্রগতি থামাবেন না। ঘরের শত্রু চায় আপনি থেমে যান। সে আপনাকে বারবার বিদ্রূপ করবে যাতে আপনি হাল ছেড়ে দেন। কিন্তু চাণক্য বলেন, যে নিজের অগ্রগতি থামিয়ে দেয় সেই এটা আপনার শত্রুকে বিজয় এনে দেয়। তাই যতই অপমান বা বিদ্রূপের শিকার হন না কেন, থামবেন না। প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে এক পা করে এগিয়ে যান। কেউ যদি বলে আপনি পারবেন না, তার জবাব দেবেন না, শুধু কাজ করে যান। ফল এলেই সাফল্য আসবে, সেটাই হবে তাদের সবচেয়ে বড় পরাজয়। অগ্রগতি শ্রেষ্ঠ প্রতিশোধ, কঠোর পরিশ্রমী শ্রেষ্ঠ জবাব, সাফল্যই সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেছেন যে ঘরোয়া শত্রুর মোকাবিলায় নীরবতা, তীব্র আবেগ এবং ধারাবাহিক অগ্রগতি কতটা জরুরি। কিন্তু আসল খেলা এখানেই শেষ নয়, কারণ ঘরোয়া শত্রু শুধু কথার উপর নির্ভর করে না, সে চক্রান্ত করে, ফাঁদ পাতে। এখন আপনারা শিখবেন কিভাবে সেই শত্রুর কৌশলকে উল্টে দেওয়া যায়
কিভাবে কোনো রকম শোরগোল না করে তাকে তার নিজের ফাঁদেই ফেলা যায়। এখন ভাবুন তো, যদি কেউ আপনাকে অপমান করে, আপনার আত্মসম্মানে আঘাত করে, আর আপনি চুপ থাকেন, এটা কি দুর্বলতা নাকি শক্তি? অনেকেই মনে করেন যে নীরবতা মানে পরাজয় স্বীকার করে নেওয়া, কিন্তু সত্যিটা হলো চুপ থাকা এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানাতে শেখাই হলো সবচেয়ে বড় কৌশল। চাণক্য বলেন যে একজন বোকার সাথে তর্ক করার চেয়ে চুপ থাকাই ভালো। এর মানে হলো, যদি অন্য ব্যক্তিটি বোকা হয়, তবে আপনার সবচেয়ে বড় বিজয় হলো নিজের শক্তি সঞ্চয় করা। চাণক্যের চতুর্থ নীতি: বোকার সাথে তর্ক করবেন না, কারণ তর্ক করলে আপনার সময় নষ্ট হবে এবং অন্য ব্যক্তিটি তার বোকামি দিয়ে আপনাকে ক্লান্ত করে ফেলবে। এবার একটি উদাহরণ দিয়ে এটি বুঝুন। ধরুন, কর্মক্ষেত্রে একজন সহকর্মী আপনাকে বারবার ছোট করে। আপনি যদি রাগান্বিতভাবে প্রতিক্রিয়া জানান, তবে লোকেরা আপনাকে বদমেজাজি বলে মনে করবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, হাসেন এবং পরের বার নিজের কাজ দিয়ে তাকে ছাড়িয়ে যান, তবে সেই লোকেরাই বলবে, আপনার সাহস আছে, আপনি একটি কথাও না বলে জিতেছেন। মনে রাখবেন, কথা বলা সহজ, কিন্তু চুপ থাকা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা একটি শিল্প, এবং এই শিল্পই আপনাকে চালাক করে তুলবে। এবার এমন আরেকটি নীতি নিয়ে কথা বলা যাক, যা একজন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে। মানুষ প্রায়শই তাদের গোপন কথা সবার সাথে ভাগ করে নেয়, কিন্তু চাণক্য বলেন যে যদি কোনো গোপন কথা মুখ থেকে বেরিয়ে যায়, তবে তা তরবারির মতো তোমাকেই কেটে ফেলে। চাণক্যের পঞ্চম নীতি: নিজের গোপন কথা সবার সাথে ভাগ করো না। তোমার অন্তরের ভাবনা, তোমার পরবর্তী পদক্ষেপ, এসব কাউকে বলো না, কারণ লোকেরা সেগুলো তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে। ভেবে দেখো তো, যদি চাণক্য চন্দ্রগুপ্তকে আগে থেকেই সব পরিকল্পনা বলে দিতেন, তাহলে কি তিনি মগধের সিংহাসনে আরোহণ করতে পারতেন? না, কারণ মহান বিজয় এবং মহৎ পদক্ষেপ কেবল তারাই অর্জন করে যারা গোপন কথা রক্ষা করে। সুতরাং বন্ধু, এ পর্যন্ত আমরা দুটি গভীর নীতি শিখেছি। বোকার সাথে তর্ক করো না, তোমার রাজাকে সবার কাছে কিছু বলো না। এখন তুমি এমন একটি নীতি শিখবে যা নির্ধারণ করবে তোমার শত্রুরা তোমাকে কিভাবে দেখবে এবং তোমার বন্ধুরা তোমাকে কতটা সম্মান করবে। বন্ধুরা, তোমরা শুনেছ যে লোহা থেকে লোহা জন্মায় এবং মানুষ থেকে মানুষ জন্মায়, কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছ যে যখন তোমার নিজের পরিবারের কোনো সদস্য শত্রুভাবাপন্ন হয়ে ওঠে, তখন তা কতটা বিপজ্জনক হতে পারে? বাইরের শত্রু সরাসরি আক্রমণ করে, কিন্তু ঘরোয়া শত্রু তোমার চরিত্র এবং তোমার সুনামের ওপর আক্রমণ করে। সে কখনো প্রকাশ্যে তরবারি চালায় না, কিন্তু ধীরে ধীরে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। সে অন্যদের সামনে আপনার বদনাম করবে, তারা আপনার অজান্তে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং ক্রমান্বয়ে আপনাকে একঘরে করার চেষ্টা করবে। আচার্য চাণক্য বলেছেন যে যেমন বাতাস ধীরে ধীরে বয়ে গিয়ে জ্বলন্ত প্রদীপের শিখা নিভিয়ে দেয়, তেমনি একজন ঘরোয়া শত্রুও ধীরে ধীরে আপনার সুনাম নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। চাণক্য নীতি নম্বর 6: আপনার সুনাম রক্ষা করুন। সুনাম হলো একজন ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে তা আবার ফিরে পাওয়া যায়, বন্ধু হারালে নতুন বন্ধু তৈরি হয়, কিন্তু সমাজে আপনার সম্মান যদি হারিয়ে যায়, তবে তা পুনরুদ্ধার করা সবচেয়ে কঠিন। একজন ঘরোয়া শত্রু ঠিক এই জায়গাতেই আঘাত হানে। তারা ছোটখাটো বিষয় জুড়ে দিয়ে অন্যদের বলবে, ও কোনো কাজই করে না, ও বিশ্বাসযোগ্য নয়, ও শুধু স্বপ্ন দেখে, কিছুই করে না। ধীরে ধীরে তাদের কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত? প্রথম নিয়ম হলো নিজের চরিত্রকে এতটাই মজবুত করে গড়ে তোলা যাতে মিথ্যা টিকে থাকতে না পারে। আপনি যদি পরিশ্রমী, সৎ এবং স্পষ্টভাষী হন, আপনার আচরণ যদি নির্মল হয়, তবে কেউ যতই মিথ্যা বলুক না কেন, মানুষ শীঘ্রই বা দেরিতে সত্যটা চিনে ফেলবে। দ্বিতীয় নিয়ম: আপনার কাজকে আপনার ঢাল বানান। লোকে কথা বলবে, কিন্তু যখন আপনি আপনার সাফল্য দেখাবেন, তখন তাদের কথা আপনিই চাপা পড়ে যাবে। তৃতীয় নিয়ম: অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন না। চাণক্য বলেন যে ব্যক্তি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করে, তাকেই দোষী বলে মনে হতে শুরু করে। তাই লোকেদের অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন না, শুধু আপনার কাজের মাধ্যমে উত্তর দিন। চাণক্যের নীতি নম্বর 6: দূরত্বের শক্তি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সব যুদ্ধ তরবারি দিয়ে লড়া হয় না। কখনো কখনো সবচেয়ে বড় জয় হলো দূরত্ব বজায় রাখা। ঘরের শত্রু হলো আপনার অনুভূতি। সে তোমাকে উত্তেক্ত করার চেষ্টা করে, সে বারবার তোমার আশেপাশে আসতে থাকে। সে তোমাকে উস্কে দেবে, যাতে তুমি রেগে গিয়ে কোনো অন্যায় করে ফেলো। পদক্ষেপ নিন, কিন্তু এখানে চাণক্যের সূত্রটি মনে রাখবেন। সবচেয়ে বড় শাস্তি হলো দুষ্টদের থেকে নিজেকে দূরে রাখা। দূরত্ব মানে সম্পর্ক ভেঙে দেওয়া নয়। দূরত্ব মানে হলো তাদের আপনার মনকে প্রভাবিত করতে না দেওয়া।
তাদের সাথে কেবল প্রয়োজনের মতোই কথা বলুন। তাদের সাথে যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ কিন্তু আনুষ্ঠানিক থাকুন। ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে তাদের কথায় আপনার জীবন টলবে না। চাণক্য নীতি নম্বর 7, সঠিক সময়ের অপেক্ষা করুন। সুযোগ আপনার ঘরের শত্রু নিজেকে খুব চালাক মনে করে, এটি তাৎক্ষণিক ফল চায়। কিন্তু চাণক্য বলেন যে একজন ধৈর্যশীল ব্যক্তির আক্রমণই সবচেয়ে মারাত্মক। এর মানে হল, আপনি যদি সময়ের জন্য অপেক্ষা করেন, একদিন সেই শত্রু তার নিজের ফাঁদেই ধরা পড়বে। উদাহরণস্বরূপ, রামায়ণে যখন কৈকেয়ী রামকে নির্বাসনে পাঠিয়েছিলেন, তখন পুরো অযোধ্যা কেঁপে উঠেছিল। রাম তাৎক্ষণিক প্রতিশোধ নেননি, তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে কৈকেয়ী অনুশোচনার আগুনে দগ্ধ হলেন। এটাই ধৈর্যের নীতি, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা এবং যখন সময় আসে তখন পূর্ণ শক্তিতে জবাব দেওয়া। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝেছেন যে ঘরোয়া শত্রুকে রক্ষা করার জন্য নীরব মানসিক শক্তি, দূরত্ব বজায় রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা কতটা জরুরি। কিন্তু প্রশ্ন হল, যদি সেই একই শত্রু আপনার সাফল্য দেখে আরও বেশি বিষ ছড়ায়, যদি তারা চটুরতার সাথে আপনার সবচেয়ে কাছের মানুষদেরই আপনার বিরুদ্ধে উস্কে দেয়? এর উত্তর আমরা পরবর্তী পর্বে জানাব, যেখানে আপনারা শিখবেন কিভাবে শত্রুর কৌশলকে উল্টে দিতে হয় এবং কিভাবে রণকৌশল আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখেছেন যে ঘরোয়া শত্রুকে রক্ষা করার জন্য নীরব মানসিক শক্তি, দূরত্ব বজায় রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা কতটা জরুরি। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, যদি সেই একই শত্রু আপনার সাফল্য দেখে আরও বেশি বিষ ছড়ায়, যদি সে চতুরতার সাথে আপনার সবচেয়ে কাছের মানুষদেরই আপনার বিরুদ্ধে উস্কে দেয়, তবে আচার্য চাণক্য বহু আগেই এই পরিস্থিতির একটি সমাধান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শত্রুর সাথে সরাসরি যুদ্ধ করো না, তাকে তার নিজের ফাঁদে ফেলো, অর্থাৎ একটি কৌশল তৈরি করো। কৌশল হল সবচেয়ে শক্তিশালী শত্রুকেও নীরবে আত্মসমর্পণ করাতে পারার শিল্প। চাণক্য নীতি নম্বর 8, শত্রুর শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করুন। চাণক্য বলেন, শত্রুকে পরাজিত করার সবচেয়ে সহজ উপায় হল তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা। ধরুন, আপনার দেশের কোনো শত্রু সব জায়গায় আপনার নিন্দা করছে। তার সমালোচনার সরাসরি জবাব দেবেন না, পরিবর্তে তার কথার সুযোগ নিন। কিভাবে? যদি সে বলে যে সে সব সময় ব্যর্থ হয়, তবে আপনি নীরবে কঠোর পরিশ্রম করুন, এবং যখন আপনি সাফল্য অর্জন করবেন তখন সেই কথাটি উল্টে যাবে। লোকেরা বলবে, যাকে তুমি ব্যর্থ বলেছিলে সেই জিতেছে। এখানে আপনি কিছুই বলেননি, আপনি কেবল তার শক্তিকে পরাজয়ে পরিণত করেছেন। ঠিক যেমন তীর ছোড়ার সময় ধনুকের ছিলা পেছনের দিকে টানা হয়, কিন্তু সেই টানই তীরটিকে আরও শক্তিশালী করে তোলে। চাণক্য নীতি নম্বর 9, বন্ধু এবং শত্রুকে চিহ্নিত করুন। বন্ধুগণ, সবচেয়ে বড় সমস্যা তখনই দেখা দেয় যখন কোনো ঘরোয়া শত্রু আমাদের ভাবমূর্তি নষ্ট করে এবং আমাদের সবচেয়ে কাছের মানুষদেরই আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এমন সময়ে আমাদের প্রকৃত বন্ধু কারা এবং আমাদের গোপন শত্রু কারা তা বোঝা অত্যন্ত জরুরি। চাণক্য বলেন, সেই বন্ধু থেকে সাবধান যে সব সময় তোমার সাথে একমত হয়। প্রকৃত বন্ধু সেই যার তোমাকে সত্যিটা বলার সাহস আছে। অর্থাৎ, যদি কেউ তোমার সামনে তোমাকে কিছু বলে, যদি কেউ সবসময় আপনার প্রশংসা করে এবং আপনার পেছনে আপনার নিন্দে করে, তাহলে সে প্রকৃত বন্ধু নয়, বরং একজন গোপন শত্রু। ইতিহাস সাক্ষী যে রাজা নন্দের রাজসভায় চাণক্য ঠিক এই কৌশলটিই লক্ষ্য করেছিলেন। নন্দের এমন সভাসদ ছিল যারা প্রকাশ্যে তার প্রশংসা করলেও গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। চাণক্য এটা বুঝতে পেরেছিলেন এবং সেই সব ভণ্ড বন্ধুদের ছেঁটে ফেলেছিলেন। তাই আপনার জীবনে আপনাকে অবশ্যই চিনতে শিখতে হবে কে সত্যিকারের বন্ধু আর কে গুপ্ত শত্রু। চাণক্য নীতি নং 10, নীরবতা নয়, এবার আঘাত হানুন। বন্ধুরা, এতক্ষণ আমরা নীরবতা এবং ধৈর্য নিয়ে কথা বলছিলাম, কিন্তু চাণক্য বলেন, ধৈর্যের অর্থ সবসময় চুপ থাকা নয়। ধৈর্যের অর্থ হল সঠিক সময়ে আঘাত হানা। যদি কোনো ঘরোয়া শত্রু বারবার আপনার সীমা লঙ্ঘন করে, বারবার আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের মুখোমুখি হওয়ার সময় এসেছে। আপনারা চাণক্যের জ্ঞানগর্ভ বাণী শুনছেন, যেখানে কথার মাঝের নীরবতাও অনেক কিছু বলে দেয় এবং প্রতিটি শিক্ষাই জীবনের শিক্ষা। কিন্তু মনে রাখবেন, এই মুখোমুখি হওয়ার রাগের বশে করা উচিত নয়, এটি কৌশলগতভাবে করা উচিত। কিভাবে? প্রমাণ দিয়ে তাদের মিথ্যে ফাঁস করুন, কৃতিত্ব দিয়ে তাদের অভিযোগের জবাব দিন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তাদের ফাঁদে আটকা পড়েছে তাদের কাছে সত্য তুলে ধরুন। যখন আপনি শান্তভাবে কিন্তু অকাট্য প্রমাণসহ সত্য প্রকাশ করেন, তখন মানুষ বুঝতে পারে আসল অপরাধী কে। এটাই সেই মুহূর্ত যখন শত্রুর চক্রান্ত তার নিজের উপরই উল্টো আঘাত হানে।
বন্ধুগণ, আপনারা শিখেছেন যে ঘরোয়া শত্রুকে পরাজিত করার জন্য তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা, প্রকৃত বন্ধু শত্রুকে চেনা এবং সঠিক সময়ে আঘাত হানা কতটা জরুরি। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, যুদ্ধটা কি এখানেই শেষ? না, কারণ চাণক্য বলেন শত্রু কেবল বাহ্যিক নয়, কখনো কখনো তারা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। পরবর্তী পর্বে আমরা সেই অদৃশ্য শত্রু নিয়ে আলোচনা করব, যে শত্রু আপনার ঘরে নয়, আপনার হৃদয়ের গভীরে বাস করে। যতক্ষণ না আপনি সেই শত্রুকে পরাজিত করছেন, ততক্ষণ যে কোনো বাহ্যিক বিজয় অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুগণ, এ পর্যন্ত আমরা শিখেছি কিভাবে ঘরোয়া শত্রুকে চিনতে হয়, কিভাবে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হয় এবং কিভাবে সঠিক সময়ে আঘাত হানতে হয়। কিন্তু আসল খেলা এখন শুরু, কারণ বাহ্যিক শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হল অভ্যন্তরীণ শত্রু। হ্যাঁ, সেই শত্রু যে বাড়ির বাইরে বা পাড়ায় নয়, আপনার হৃদয়ের গভীরে বাস করে। আচার্য চাণক্য বলেন যে সবচেয়ে বড় শত্রু সেই যে একজন মানুষকে স্বয়ং পরাজিত করে। আর বন্ধুগণ, এটা সত্যি যে একজন বাহ্যিক শত্রু আপনার সম্মান কেড়ে নিতে পারে এবং আপনার সম্পর্কগুলো নষ্ট করে দিতে পারে, কিন্তু যদি দুর্বলতা আপনার ভেতরে বাস করে, তবে তা আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। চাণক্য নীতি নং 11, অলসতা হলো সবচেয়ে বড় শত্রু। বন্ধুগণ, অলসতা হলো সেই রোগ যা ধীরে ধীরে মানুষের স্বপ্নকে ক্ষয় করে দেয়। বাহ্যিক শত্রু সামনে থেকে আক্রমণ করে, কিন্তু অলসতা আপনাকে ধীরে ধীরে ক্ষয় করে। ভাবুন তো, আপনার কাছে একটি দারুণ সুযোগ আছে, কিন্তু আপনি তা ফেলে রাখছেন। আপনার কঠোর পরিশ্রম করার সময় আছে, কিন্তু আপনি বিশ্রাম নিচ্ছেন। তাহলে এই শত্রুটি কে? আপনি নিজেই নিজের ভবিষ্যতের শত্রু হয়ে উঠেছেন। চাণক্য বলেন যে যে ব্যক্তি অলসতাকে বন্ধু বানায়, লক্ষ্মী কখনো তার সঙ্গে বন্ধুত্ব করেন না। অতএব প্রথম পদক্ষেপ হল অলসতাকে চেনা এবং তাকে পরাজিত করা। চাণক্য নীতি নং 12, ক্রোধ হল আত্মার শত্রু। বন্ধুগণ, আমরা প্রায়শই আমাদের ভেতরের শত্রুদের চক্রান্তের শিকার হই, কারণ আমরা আমাদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারি না। শত্রু আমাদের উস্কে দেয় এবং আমরা রাগের বশে ঠিক সেই ভুলটিই করে ফেলি যা তারা আশা করে। মনে রাখবেন, রাগের বশে নেওয়া সিদ্ধান্ত সর্বদা ভুল হয়। ক্রোধ আপনার বুদ্ধিকে অন্ধ করে দেয় এবং শত্রু সঙ্গে সঙ্গে জিতে যায়। চাণক্য বলেন যে ক্রোধ হলো আগুনের মতো, যা প্রথমে নিজের ঘর পোড়ায় এবং তারপর বাইরে ছড়িয়ে পড়ে। তাই যদি আপনি সত্যিই জিততে চান, তবে আপনাকে এই ভেতরের শত্রুকে জয় করতেই হবে। চাণক্য সংখ্যা 13, ভয় অগ্রগতির শত্রু। বন্ধুরা, ভয় মানে ভয়, ব্যর্থতার ভয়, সমাজের ভয়, অপমানের ভয়। এই ভয়ই একজন মানুষকে আটকে রাখে। ভেতরের শত্রু আপনার ভয়কে কাজে লাগায়। সে জানে যে আপনার আত্মবিশ্বাসের অভাব হলে সে সহজেই আপনাকে ভেঙে ফেলতে পারবে। কিন্তু চাণক্যের বার্তা স্পষ্ট, ভয় থাকবেই। এর অস্তিত্ব কেবল ততটুকুই যতটুকু মন অনুমোদন করে। যদি আপনি আপনার মন থেকে ভয় দূর করেন, তবে শত্রুর আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসল শত্রু বাইরে নয়, বরং ভেতরেই রয়েছে আলস্য, ক্রোধ এবং ভয়। যতক্ষণ না আপনি এগুলোকে পরাজিত করছেন, ততক্ষণ যে কোনো বাহ্যিক বিজয় অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু প্রশ্ন হল, যদি আপনি এই অভ্যন্তরীণ শত্রুদের জয় করেন, তাহলে কি বাহ্যিক শত্রু আপনা আপনি পরাজিত হবে, নাকি এর জন্য আরও গভীর কোনো কৌশলের প্রয়োজন? আমরা পরবর্তী অংশে এর উত্তর খুঁজব, যেখানে আপনারা শিখবেন কিভাবে মন শক্তিশালী হলে কৌশল এবং পরিকল্পনা প্রতিটি শত্রুকে পরাজিত করতে পারে। বন্ধুরা, জীবনের এই যাত্রাপথে আমরা সবাই অনেক কিছু শিখি, কখনো আঘাত পেয়ে, কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে, আবার কখনো কারো হাসি থেকে। কিন্তু প্রকৃত বিজয়ী তিনি, যিনি নিজের অভিজ্ঞতাকে জীবনের প্রজ্ঞায় রূপান্তরিত করেন। চাণক্য বলেন, বোকা সেই যে নিজের ভুল থেকে শেখে না, কিন্তু তার চেয়েও বড় বোকা সে যে অন্যের ভুল দেখেও শেখে না। এই যাত্রাপথে আমরা দেখেছি যে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি আপনি আপনার মনকে জয় করতে পারেন, তবে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। যদি আপনি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করেন, যদি আপনি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করেন, যদি আপনি বিচক্ষণতার সাথে আপনার সঙ্গী বেছে নেন, তবে বিশ্বাস করুন, আপনি এমন একজন মানুষ হতে পারবেন যাকে কেউ পরাজিত করতে পারবে না। এবার আসে সবচেয়ে বড় শিক্ষা। চাণক্য নীতির সারমর্ম হল, প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি, যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন।
জীবনে প্রত্যেকের কাছেই সুযোগ আসে, কিন্তু কেবল তারাই তা কাজে লাগাতে পারে যারা প্রস্তুত। তাই আজ নিজেকে এই প্রশ্নটি করুন, আমি কি আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে চাই? আমি কি অন্যদের মতামতের ঊর্ধ্বে উঠে নিজের প্রজ্ঞার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে চাই? আমি কি নিজের কঠোর পরিশ্রম এবং কৌশল দিয়ে আমার ভবিষ্যৎ গড়তে চাই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে বিশ্বাস করুন, আপনার মধ্যেও সেই একই শক্তি রয়েছে যা চাণক্য হাজার হাজার বছর আগে ভারতকে জাগিয়ে তুলতে ব্যবহার করেছিলেন। বন্ধুরা, এই যাত্রাপথে যদি আপনারা একটি শিক্ষাও নিজেদের জীবনে প্রয়োগ করে থাকেন, তবে এই ভিডিওটিকে সফল বলে মনে করবেন। কিন্তু আমি মন থেকে কিছু কথা বলতে চাই। এই চ্যানেল চাণক্য বিবেক শুধু আমার নয়, এটা আমাদের পরিবার। এটা এমন একটি জায়গা যেখানে আমরা প্রতিটি ভিডিওর মাধ্যমে একটি নতুন আলো জ্বালাই, যেখানে আমরা ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে শিখি, যেখানে আমরা হাল ছেড়ে না দিয়ে আরও শক্তিশালী হতে শিখি। তাই যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে, যদি এক মুহূর্তের জন্য মনে হয় যে হ্যাঁ, আমার এই শিক্ষাটি জীবনে গ্রহণ করা উচিত, তবে আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি লাইক করার জন্য। কমেন্টে আপনার মতামত জানান, এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, এবং হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ যখন আপনি এটি করেন, তখন আপনি শুধু একটি বোতাম চাপছেন না, তুমি সেই আলোকে কাজে লাগাচ্ছ। অন্ধকার ভেদ করে জ্ঞান বিস্তারের এই প্রক্রিয়ার অংশ হন। বন্ধুগণ, আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি যে আমরা কেবল চাণক্যের নীতিবাক্য শুনবই না, বরং তা জীবনেও ধারণ করব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বলতে পারে, হ্যাঁ, আমরা আমাদের সময় প্রজ্ঞার জীবন যাপন করেছিলাম। ধন্যবাদ। আপনারই বন্ধু চাণক্য বিবেক। আপনি কি শুনছিলেন? চাণক্য বিবেক, যেখানে কথার মাঝের নীরবতাও কথা বলে এবং প্রতিটি শিক্ষা জীবনকে এক নতুন মোড় দেয়।